দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে চলছে সমালোচনার ঝড়। খাস করে শেষে 3 জন উপদেষ্টা নিয়োগের ব্যাপারে তুমুল সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে। তাই উপদেষ্টার পদ বাঁচানোর চেষ্টায় মোস্তফা সরোয়ার ফারুকী। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। তবে বিনিয়োগের পর থেকে এই নির্মাতাকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যার নজর এড়ায়নি ফারুকীর। অভিযোগগুলোর প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন ফারুকী। সেখানে তিনি বলেন, প্রিয় ভাই বোনেরা, ঘুণাক্ষরেও যা আগে ভাবি নাই, এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক, শুরু করি। আমি মাত্রই 2 দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা, আমার মন্ত্রণালয়ে সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটা স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে। যাই হোক, যদিও আমি কোনো পদ চাই নাই, তবুও দায়িত্বটা নেয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি। কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের। আমি নাকি ফ্যাসিস্টদের দোসর, যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম 16 জুলাই থেকে। ওয়াল আউট অ্যাটাকে গেলাম এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল। আমি তারই সহযোগী। আমি আমার চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসাবে অপমানিত বোধ করেছি বলেই কয়টা কথা বলছি। শাহবাগ আন্দোলন যখন শুরু হয়, আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টে এটাকে ঠেলে রাষ্ট্র মেরামতে এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুদিন পরেই যখন বুঝে যাই, তখনই লিখি কিন্তু এবং যদির খোঁজে। যে কিন্তু এবং যদি শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল, বাঙালির জাতীয়বাদ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আজকের যে ফ্যাসিবাদের সূচনা করা হয়েছিল তার প্রতিবাদে লিখি, এই চেতনা লইয়া আমরা কি করিব। 2014 সালে এই 2টা লেখার যে কোনো একটা লেখা ছাপা হওয়ার পর বিএনপির শিমুল বিশ্বাস সাহেব ফোন দিয়েছিলেন কৃতজ্ঞতা জানানোর জন্য। আমি কোনো দল করি না, কিন্তু আমি আওয়ামী লীগ হলে বিএনপির একজন সিনিয়র নেতা আমার লেখায় কি খুঁজে পেলেন যে আমার সঙ্গে পরিচয় না থাকা সত্ত্বেও আমার নাম্বার জোগাড় করে ফোন দিলেন। আমি ঘটনাচক্রে একজন পরিচিত মুখ। ভাই ও বোনেরা, একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফ্যাসিবাদদের কালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যে যতটুকু করেছি তার ফলও আমাকে ভোগ করতে হয়েছে। 2015 সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশনের সেলের হেনস্থার শিকার হওয়ার মধ্যে যে দীর্ঘ অত্যাচারের শুরু, সেই বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিম্প্যাথি পাওয়ার ইচ্ছা এবং প্রয়োজন নাই। অনেকে বলছে আমি ভারতীয় হেজেমনির অংশ। যে লোককে বাংলাদেশের কালচারাল ইস্টাবলিশমেন্ট ঘৃণা করে, আমি কলকাতা কেন্দ্রিক ভাষার হেজেমনি ভেঙে দিয়েছি বলে সেই কিনা এই হেজেমনির অংশ। আমি পৃথিবীর কোনো দেশেরই ঢালাও নিন্দা করি না, কারণ দেশে নানা চিন্তার মানুষ থাকে। আমি সবার সঙ্গেই কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না। ফেলানীর মৃত্যুর পর কি পোস্ট দিয়েছিলাম 2013 সালে, সেটা দেখতে পারেন নিচে। আমার অবস্থানের উপর হিসাবে ভারতীয় হাই কমিশনে এক সময় কর্মরত রঞ্জন মণ্ডল নামের এক কর্মকর্তা তার ফেসবুকে পাবলিক পোস্ট দিয়ে বহুবার কি অকথ্য ভাষায় আক্রমণ করেছিল, সেটা খোঁজ করে দেখুন। আর সেই আমি পার্ট অফ হেজেমনি। আমরা এক অনন্ত ভয়ের ঘরে বাস করে এসেছি। আমরা কথা বলতে ভয় পেতাম, এমনকি কথা বলার সময় ঘরে ফোন থাকলে সরিয়ে ফেলতাম, পাছে আরই পাতে। আমার মনে আছে 2012 সালে শুধুমাত্র কথা বলার জন্য আমি আর আরিফ আর হোসাইন লুকিয়ে আমেরিকান ক্লাবে গিয়ে বসে আলাপ করতাম কিভাবে এই জালিম সরকারকে হটানো যায়। বিএনপি এবং জামাত কিছু করতে পারবে? আর্মির মনোভাব কি? জোনায়েদ সাকির সঙ্গে বাটন ফোনে কথা বলে গোপনে দেখা করতাম আর পরামর্শ করতাম কি করা যায়। সেই আমি আওয়ামী ফ্যাসিজমের পার্ট কিভাবে। তো কোনো বিপ্লবী নয়, ছিলাম না কোনো কালে। আমি ফিল্ম মেকার। ঘটনাচক্রে এবং আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি আমার সেই পরিচয়ে গর্বিত। আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসাবেই মনে রাখা হবে, মন্ত্রী হিসাবে না। ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না, পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র।
আমি এটা ফাইনালি অ্যাকসেপ্ট করেছি, নিজের ফিল্মের বাইরেও আমার দেশকে কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা বিশ্বাস করেছি বলে আমার মনে হয়েছে জীবনের এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজে লাগায়। সবশেষে এই নির্মাতা লেখেন, লাস্টলি আই অ্যাম লাভিং মাই জব বাট আই অ্যাম হেটিং দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড টু রাইট দিস। দর্শক, তবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা এই মোস্তফা সরোয়ার ফারুকীর সম্বন্ধে অনেক সমালোচনা শুনেছি। আসলেই এই লোকটি উপদেষ্টা হওয়ার যোগ্য না, তিনি ফ্যাসিবাদদের দোসর বলে অনেক সংবাদ মাধ্যম উল্লেখ করেছেন। যাই হোক দর্শক, এখন হলো দেখার পালা, ছাত্র সমাজ যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে নেমেছে, এখন তাকে নামানো যায় কিনা, তাকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করানো যায় কিনা, সেটাই এখন দেখার পালা। দর্শক, আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।